হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজকে থেকে আমরা শুরু করতে চলেছি মাধ্যমিক 2026-এর জন্য জীবনবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও সিরিজ, যেখানে আমরা ক্লাস 10 মাধ্যমিক 2026-এর জন্য জীবনবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার একটা একটা ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব। এই ভিডিওসগুলোতে আমরা প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট এবং টেক্সট বুক রিলেটেড যত রকমের প্রশ্নাবলী হতে পারে সমস্ত ডিসকাস করার। এই ভিডিওগুলো করলে আমি অ্যাসিওর করতে পারি যে তোমরা মাধ্যমিকে জীবনবিজ্ঞানের পেপার এই ভিডিওসের মধ্যে দেওয়া কন্টেন্টের বাইরে থেকে পাবে না। এই ভিডিওসগুলো মেইনলি কাদের জন্য ইম্পর্ট্যান্ট? যারা এখনও অবধি কিছু প্রিপারেশন করনি মাধ্যমিকের জন্য, তাদের কাছে এই ভিডিও সিরিজটাই শেষ সুযোগ নিজেদের প্রিপারেশনকে বুস্ট আপ করার এবং মাধ্যমিকে একটা ভালো স্কোর করার। এছাড়া যাদের অলরেডি পড়া হয়ে গেছে এই চ্যাপ্টারগুলো, তবে তাদের একটা রিভিশন দরকার এবং একটা ফাইনাল ঝালাই করতে হবে নিজেদের কনসেপ্টসগুলোকে, তারা এই ভিডিওগুলোকে অবশ্যই রেফার করতে পারো। কারণ এই ভিডিওর মধ্যে আমরা সমস্ত টপিকই কভার করব এবং মাধ্যমিকের জন্য যত রকমের ইম্পর্ট্যান্ট কনসেপ্টস লাগবে তা সমস্তটাই ক্লিয়ার করার চেষ্টা করব। তাই এই ভিডিওগুলোকে তোমরা ফাস্ট ট্র্যাক পেসে নিজেদের রিভিশনের কাজে লাগাতে পারো। এরপর তোমরা নিজেরা কোয়েশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে এই ভিডিওকে যাচাইও করতে পারো যে তোমরা এই ভিডিওগুলো করার পর নিজেরা কোয়েশ্চেন পারছো কিনা। তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য ভিডিও উইদাউট এনি ফার্দার ডিলে। তো চলো শুরু করা যাক আমাদের উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা মাধ্যমিকের সিলেবাসের একদম ছোট একটা এবং ইজি একটা চ্যাপ্টার। তো এটা খুব কম সময় লাগবে পুরোটা কভার করতে। এই ভিডিওতে যেটুকু পড়ানো হবে তার মধ্যে থেকেই মাধ্যমিকের কোয়েশ্চেন আসবে এবং এটা খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড একটা চ্যাপ্টার। তো এটাকে আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ মাধ্যমিকের আমাদের আর বেশি দিন সময় নেই। তাই আমাদেরকে নিজেদের পুরো সিলেবাসটাকে খুব জলদি জলদি র্যাপ আপ করতে হবে, যাতে আমরা বেশি বেশি করে রিভিশন করতে পারি আর তারপর আমরা টেস্ট দিয়ে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি আমাদের মাধ্যমিকে একটা ভালো স্কোর আনার জন্য। তো লেটস মুভ ফরওয়ার্ড। এবং সবার প্রথমে আমরা পড়বো যে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদানের যে এই আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান, সেই বিজ্ঞানের শুরু কোথা থেকে হয়েছিল। আমরা এটা জানতেই কি করে পারলাম যে উদ্ভিদেরও প্রাণ রয়েছে? কারণ আমরা যখন একটা মানুষকে দেখি বা অন্য কোনো একটা প্রাণীকে দেখি, সেই প্রাণীটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারছে। তো এটা আমাদের কাছে বোঝাটা খুবই স্বাভাবিক যে তার মধ্যে প্রাণ রয়েছে। যখন একটা জঙ্গলে আমরা অবজার্ভ করতে যাব, তখন দেখতেই পারি যে একটা বাঘ একটা হরিণকে তাড়া করছে। তো হরিণটা তখন সেই নিজের আত্মরক্ষার জন্য পালাচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে হরিণ বাঘের ভয়তে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছে। তার মানে কি, তার মধ্যে প্রাণ রয়েছে, সে নিজের প্রাণ রক্ষা করার জন্য পালিয়ে যাচ্ছে। যদি তার মধ্যে প্রাণ না থাকতো তাহলে সে একটা জড় পদার্থের মতো একই জায়গায় স্থির থাকতো। কিন্তু একটা উদ্ভিদ তো নিজের জায়গাতেই স্থির থাকে, তা সত্ত্বেও তার মধ্যে প্রাণ রয়েছে। এই জিনিসটা তো একটা সময়ে মানুষের কাছে অস্বাভাবিক মনেই হতো। তাই মানুষ হয়তো ভাবতো যে উদ্ভিদের প্রাণ নেই। তো এই যে উদ্ভিদের প্রাণ রয়েছে, এই জিনিসটাকে আমাদের প্রমাণ করেন কে? প্রমাণ করেন আমাদেরই ভারতীয় এক বিজ্ঞানী, যার নাম ছিল আচার্য জগদীশচন্দ্র বসু। তো আচার্য জগদীশচন্দ্র বসু কি করলেন, তিনি একটা বিশেষ যন্ত্র আবিষ্কার করলেন। তার নাম কি? তার নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ যন্ত্র। তো আমাদের আচার্য জগদীশচন্দ্র বসু তিনি কি করলেন? ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করলেন। করে তিনি কি করলেন? তার মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন উদ্দীপনার বৃদ্ধির হারের তারতম্য নির্ণয় করলেন। তিনি কি করলেন? একটা উদ্ভিদ নিলেন। কি কি উদ্ভিদ নিয়েছিলেন? লজ্জাবতী বনচাঁড়াল। তার মধ্যে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়েছিলেন। পাঠিয়ে তিনি উদ্ভিদের যে এই উদ্দীপনাগুলো তার বৃদ্ধির বিভিন্ন হারের তারতম্য নির্ণয় করলেন। করে তিনি কি প্রমাণ করলেন? তিনি প্রমাণ করলেন যে উদ্ভিদ মানুষ এবং অন্যান্য প্রাণীর মতোই বাহ্যিক উদ্দীপনায় সাড়া দেয়। তার মানে বাহ্যিক যে কোনো উদ্দীপনা যখন আসে, তখন মানুষ এবং অন্যান্য প্রাণীও যেরকম সাড়া দিতে পারে, উদ্ভিদ আমাদের সাড়া দিতে পারে। ঠিক আছে? এবং প্রতিক্রিয়া ঘটায় ও চলন সম্পন্ন করে। এবার এখানে অনেকগুলো টার্ম চলে আসলো, যে টার্মগুলো আমাদের এবার কনফিউজিং লাগছে, যেগুলো আমাদেরকে বুঝতে হবে এক এক করে। ফার্স্ট কথা কি, আমরা এখানে একটা টার্ম পেলাম, যেটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনায় সাড়া দেয়। তো উদ্দীপনা জিনিসটা কি? উদ্দীপনা মানে হচ্ছে যখন বাইরে থেকে কিছু একটা আসছে যেটা একটা জীব শনাক্ত করতে পারে। যেরকম আমি যদি একটা অন্ধকার ঘর নিই, যে ঘরের মধ্যে কোনো আলো আপাতত আসছে না, সেই ঘরে একটা জানলা আছে, আর বাইরে থেকে সূর্যের আলো ঠিক সেই জানলা বরাবরই পড়ছে। আমি কি করলাম? আমি সেই জানলাটাকে খুলে দিলাম। বেশ কিছুদিন যখন সূর্যের আলো ওই জানলা দিয়েই আসছে, ওই ঘরে থাকা যদি একটা গাছ থাকে, ঘরে একটা টবে একটা গাছ রেখেছি সেই অন্ধকার ঘরে, সেই টবের গাছটা ঠিক দেখা যাবে ওই জানলার দিকে বেয়ে যাবে, জানলার দিকে বেঁকে যাবে। কেন? কারণ ওই উদ্ভিদটা বুঝতে পেরেছে যে এই দিকে গেলে আমি সূর্যের আলো পাবো। তার মানে কি, বাহ্যিক যেই উদ্দীপনাটা আছে, বাহ্যিক যে পরিবর্তনটা আছে, অন্ধকার ঘরের মধ্যে একদিকে আমি সূর্যের আলোটা পাচ্ছি। সেই সূর্যের আলো যেহেতু একটা উদ্ভিদের জন্য আবশ্যক, তাই ও সেদিকে
বেঁকে গেল সেদিকে রেসপন্স করলো বা সাড়া দিল যাতে সে সূর্যের আলো নিতে পারে। তার মানে কি হলো, আমি বুঝতে পারলাম যে উদ্ভিদেরও প্রাণ আছে, উদ্ভিদও কি বাহ্যিক কোনো উদ্দীপনার ভিত্তিতে সাড়া দিতে পারে এবং চলন সম্পন্ন করতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে এই চলন ওয়ার্ডটার মিনিং কি। চলন মানে হচ্ছে যখন কোনো একটা জীব নিজের জায়গা পরিবর্তন করবে না। একটা উদ্ভিদ যেমন কি নিজের জায়গাতেই থাকে। আমি উন্নত শ্রেণীর উদ্ভিদের কথা আপাতত বলছি, নিম্ন শ্রেণীর উদ্ভিদে যাচ্ছি না, সেটা আমরা ট্যাকটিক চলনে পড়বো। একটা উদ্ভিদ কি নিজের জায়গাতেই থাকে, কিন্তু সে কি করে তার আশেপাশে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করে। কিভাবে? তার শাখা প্রশাখার বৃদ্ধি ঘটে, তার হাইট বৃদ্ধি পায়, তাহলে তার কি চলন সম্পন্ন হয়, মানে নিজের জায়গা পরিবর্তন হচ্ছে না, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে না প্রাণীদের মতো, কিন্তু কি করছে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তার মানে কি করছে, সে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করছে একরকম। তাহলে কি সে চলন সম্পন্ন করছে, একরকম প্রতিক্রিয়া দিচ্ছে। কিসের ভিত্তিতে? যখন কোনো উদ্দীপনা পাচ্ছে। ঠিক আছে, তার মানে কি উদ্ভিদেরও প্রাণ রয়েছে। এটা কে আবিষ্কার করেছিল? জগদীশ চন্দ্র বসু। কোন যন্ত্রর সাহায্যে? কেসকোগ্রাফ যন্ত্র। ঠিক আছে, তো জগদীশ চন্দ্র বসু কি কি উদ্ভিদ নিয়েছিলেন? লজ্জাবতী এবং বনচালাল। কি করেছিলেন? বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়েছিলেন। যে ওয়ার্ডস গুলো এখানে হাইলাইটেড রয়েছে আলাদা আলাদা কালার দিয়ে, সেই ওয়ার্ডস গুলো ইম্পর্টেন্ট, কারণ সেগুলোই আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে মাধ্যমিকে কোয়েশ্চেন আসতে পারে, বা এমসিকিউ আসতে পারে, বা এসিকিউ আসতে পারে। বলতে পারে যে কোন কোন উদ্ভিদ নিয়ে আচার্য জগদীশ চন্দ্র বসু এক্সপেরিমেন্ট গুলো করেছিলেন। লজ্জাবতী, বনচালাল। বলতে পারে যে তাদের মধ্যে কি করেছিলেন, বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্দীপনা বৃদ্ধির হারে তারতম্য নির্ণয় করেছিলেন। নিয়ে তিনি কোন ধর্ম প্রমাণ করেছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অলরেডি একবার এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে। সংবেদনশীলতা ধর্ম। এবার বুঝতে হবে এই সংবেদনশীলতা ধর্মটা কি। সংবেদনশীলতা ধর্ম মানে হচ্ছে যে বাহ্যিক উদ্দীপনার জন্য সাড়া দেওয়ার ক্ষমতা। তার মানে কি, বাইরে থেকে যে সূর্যের আলো আসছিল, উদ্ভিদের মধ্যে সাড়া প্রদান করার ক্ষমতা আছে, যে ওদিক থেকে আলো আসছে তাহলে আমি ওদিকে ঝুঁকে যাব। এই যে সাড়া প্রদান করার ক্ষমতা, তাকেই বলে সংবেদনশীলতা। আমি এখন এই ভিডিওটা পড়াচ্ছি, যদি কেউ বুঝতে পারে তাহলে সে মাথা নাড়বে যে হ্যাঁ আমি বুঝতে পারছি। তার মানে কি, যে সাউন্ডস গুলো সে শুনতে পাচ্ছে সেগুলো শুনে সে মনে করলো যে হ্যাঁ আমি এই টপিকটা বুঝতে পারছি, তাই সে সাড়া দিল যে হ্যাঁ আমি বুঝতে পারছি। তার মানে কি, সে তার মধ্যে এই সংবেদনশীলতা ধর্মটা রয়েছে, যে বাহ্যিক যে কোনো রকমের উদ্দীপনা আসুক না কেন, সে সেই উদ্দীপনার ভিত্তিতে সাড়া প্রদান করতে পারে। ঠিক আছে, উদ্ভিদের সাড়া প্রদান বলতে সাধারণত ধীর বিদ্বেষ চলন বা রসস্ফীতি জনিত চলন বলা হয়। এর মানেটা কি? এর মানেটা প্রাইমারিলি কি, আমাদের ধীর বৃদ্ধিজ চলন। ধীর মানে কি, ধীরে ধীরে হবে। বৃদ্ধিজ চলন বলতে কি, একটা গাছ কি হয়, ধীরে ধীরে বৃদ্ধি পায়। একটা গাছ কি, একটা আম গাছ কি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় না, তার কি হয়, সে নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থেকে সে প্রথমত তো হাইটে লম্বা হয়, তারপর কি সে চারিপাশে কি শাখা প্রশাখা বৃদ্ধি করে। তাহলে এর মাধ্যমে সে কি করে, নিজের চলন সম্পন্ন করে। কিরকম চলন সেটা? বৃদ্ধিজ চলন, অথবা আমরা পরবর্তীকালে দেখবো রসস্ফীতি জনিত চলন। ঠিক আছে, যেটা আমরা মেইনলি ন্যাস্টিক চলনে গিয়ে পড়বো। ঠিক আছে, আচ্ছা, এবার এক এক করে আমাদেরকে ডেফিনেশন পড়তে হবে, কারণ আমাদের ডেফিনেশন পরীক্ষায় আসবে। ডেফিনেশন মানে সংজ্ঞা। তো ফার্স্ট আমাদের কি পড়তে হবে, যে স্টিমুলাস বা উদ্দীপকটা কি। উদ্দীপক কি, যে সকল পরিবর্তন শনাক্ত হয় এবং জীবেদের সাড়া প্রদানে সাহায্য করে তাকে উদ্দীপক বলে। তার মানে বাইরে থেকে যা আসছে, যেটা একটা জীবকে সাড়া প্রদান করতে সাহায্য করে, তাকেই আমরা উদ্দীপক বা স্টিমুলাস বলি। যেরকম সেটা কি কি হতে পারে? এক তো হতে পারে সেটা বহিঃস্থ উদ্দীপক। বহিঃস্থ উদ্দীপক নাম শুনে আমি কি বুঝতে পারছি, যে সেটা জীবদেহের অভ্যন্তরে নেই, সেটা বাইরে রয়েছে। যেরকম কি আমাদের আলো, উষ্ণতা, অভিকর্ষ বল। অভিকর্ষ বল কোথায় আছে? এই যদি আমাদের পৃথিবী থাকে তাহলে পৃথিবী তার কেন্দ্রের দিকে প্রত্যেকটা বস্তুকে টানছে, সেই বলটাই কি আমাদের অভিকর্ষ বল। সেটা কি একটা জীবের অভ্যন্তরে রয়েছে? না, পৃথিবী তাকে নিজের কেন্দ্রের দিকে টানছে। তাহলে ওটা কি একটা জীবের বাইরে, জীবদেহের অভ্যন্তরের কিছু না, তাহলে কি সেটা একটা বহিঃস্থ উদ্দীপক। আলো, আলো মানে কি, এখানে আমি সূর্যের আলোকে কনসিডার করছি, তাহলে সূর্য কি একটা জীবদেহের অংশ? না, জীবদেহের বাইরের অংশ। তাহলে কি সেখান থেকে আমাদের আলোটা আসছে, তাহলে ওটাও কি একটা বহিঃস্থ উদ্দীপক। অপরপক্ষে অভ্যন্তরীণ উদ্দীপক কি, জীবদেহের অভ্যন্তরীণ পরিবেশগত উদ্দীপকগুলোকে অভ্যন্তরীণ উদ্দীপক বলে। যেরকম কি জীবদেহের অভ্যন্তরে থাকে হরমোন, যেটা তাদেরকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের জন্য রেগুলেট করে, ক্যালসিয়াম বা সোডিয়াম আয়নের মাত্রা ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা পড়বো সংবেদনশীলতার সংজ্ঞা কি। জীবের যে কোনো ধরনের পরিবর্তন শনাক্ত করে, অর্থাৎ কোনো উদ্দীপনার উপস্থিতি পরিলক্ষণ করে সেই অনুযায়ী সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে। তাহলে আমাদের সংবেদনশীলতা কি, সাড়া প্রদানের ক্ষমতা। একটা উদ্দীপনা আমার কাছে আসলো আর আমি তার ভিত্তিতে সাড়া প্রদান করলাম, তাহলে এটাই কি আমাদের সংবেদনশীলতা। আমি যদি একটা অন্ধকার ঘরের মধ্যে একটা চেয়ার রেখে দিই, আর জানলা খুলে দিয়ে সেখান থেকে অল্প করে আলো আসছে, চেয়ারটা কি কখনো নিজের থেকে উঠে সেই আলোর দিকে চলে যাবে যে আমি গিয়ে একটু আলো পাই? না। তার মানে কি, চেয়ার একটা নির্জীব বস্তু যার মধ্যে কোনো প্রাণ নেই, তাহলে তার কোনো রকমের
মুভমেন্ট হবে না, সে কোনো রকমের সাড়া প্রদান করবে না, তার মানে তার মধ্যে কোনো সংবেদনশীলতা নেই। সংবেদনশীলতা নেই মানে কি, তার মধ্যে কোনো প্রাণ নেই। কিন্তু এটাই যখন একটা উদ্ভিদের হবে, একটা প্রাণীর হবে, তখন সে কি করবে, এইদার প্রাণী হলে নিজের জায়গা পরিবর্তন করবে, আর নাহলে উদ্ভিদ হলেও কি করবে, কোনো না কোনোভাবে বৃদ্ধিজ চলন ঘটিয়ে তার দিকে সাড়া প্রদান করবে। যদি তার পক্ষে সম্ভবপর হয়, তাহলে কি হবে, সে সাড়া প্রদান করছে মানে তার সংবেদনশীলতা আছে। সংবেদনশীলতা আছে তার মানেই কি বোঝা যাচ্ছে, যে তার প্রাণ রয়েছে। তার মানে সংবেদনশীলতা থাকার মানেটা কি, তার মানেটাই হচ্ছে তার প্রাণ রয়েছে। যখন একটা মানুষ বা অন্য কোনো প্রাণী মারা যায়, বা কোনো উদ্ভিদ যখন মারা যায়, তখন কি সে সংবেদনশীলতা দেখাতে পারবে, সাড়া প্রদান করতে পারবে? না, তার মানে তার মধ্যে আর প্রাণ নেই। ঠিক আছে? আচ্ছা, সংবেদনশীলতার একটা উদাহরণ দিয়ে দেওয়া যাক। যেহেতু আমরা এখানে মেইনলি আমরা উদ্ভিদকে ফোকাস করছি, তাই আমরা উদ্ভিদের এক্সাম্পলটাই দিই। লজ্জাবতী পাতাকে স্পর্শ করলে পাতাগুলো মুড়ে যায়। তার মানে কি, লজ্জাবতী পাতা এটা বুঝতে পারলো যে আমারকে কেউ স্পর্শ করেছে, তার মানে একটা অনুভূতি এসছে, একটা উদ্দীপক এসছে, একটা উদ্দীপনা পেয়েছে। তাহলে তখন কি হবে, সে মুড়ে যাবে। ঠিক আছে? তার মানে কি, সে সাড়া দিতে পারলো, যেই স্পর্শ পেলো সেই মুড়ে গেল। কুমড়ো বা লাউ গাছের আকর্ষগুলো ডাল বা কঞ্চির সংস্পর্শে আসলে তাদেরকে স্প্রিং এর মতো জড়িয়ে ধরে। আমরা দেখেছি যে কোনো একটা এরকম কঞ্চি যদি থাকে, তাহলে কুমড়োর আকর্ষণ কি হয়, এরকম ভাবে পেঁচিয়ে 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 তাদেরকে গা বেয়ে বেয়ে উঠে। ঠিক আছে? এবং বৃদ্ধি পায়। নেক্সট আমরা কি বলবো, চলন কাকে বলে। চলন আমি আগেই কি বলেছি, নিজের জায়গায় আমি স্থির থাকবো, আমি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করব না। সেখান থেকে আমি নিজে নিজেই, মানে স্বতঃস্ফূর্ত ভাবে, নিজের থেকে হতে পারে, অথবা কোনো উদ্দীপকের প্রভাবে যদি আমি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করি। ঠিক আছে? কোনো নির্দিষ্ট জায়গায় স্থির থেকে আমি কোনো জায়গা পরিবর্তন করব না, স্বতঃস্ফূর্ত ভাবে মানে নিজের মধ্যে থেকে। ঠিক আছে? অথবা উদ্দীপকের প্রভাবে মানে বাহ্যিক কোনো পরিবর্তনের জন্য। উদ্দীপক বলা মানেই কি, বাহ্যিক কোনো পরিবর্তন থাকবে, আর স্বতঃস্ফূর্ত মানে কি, নিজের থেকে কোনো বাহ্যিক পরিবর্তন আসেনি আমার। ঠিক আছে? উদ্দীপকের প্রভাবে জীবের শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ঘটনাকে চলন বলে। ঠিক আছে? শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, কোনো কিন্তু আমার গমন হয়নি, কোনো কিন্তু আমার স্থান পরিবর্তন হয়নি। ঠিক আছে? তাহলে চলন হতে গেলে কি করতে হবে, স্থান পরিবর্তন হলে চলবে না, আর কি হতে হবে, আমাকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হতে হবে। ঠিক আছে? যেরকম আমি একটা জায়গায় দাঁড়িয়ে আমি শুধু হাত পা দোলাচ্ছি, তাহলে কি আমার স্থান পরিবর্তন হচ্ছে না, কারণ আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু আমার হাত পা দোলাচ্ছি, তার মানে কি আমার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হচ্ছে, তাহলে ওটা কি একটা চলন? হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, চলন প্রধানত আমাদের ক প্রকার, দু প্রকার, একটা যান্ত্রিক চলন, একটা জৈবিক চলন। এক্সাম্পল আমাদেরকে মনে রাখতে হবে, কারণ আমাদের এমসিকিউ তে আসতে পারে। ঠিক আছে? যেরকম যান্ত্রিক চলনের এক্সাম্পল কি, ইমবাইবিশন। ঠিক আছে? আচ্ছা, এগুলোর কোনো ডিটেলস আমাদের সিলেবাসে নেই, তাই আমরা এখন সেগুলোকে টাচ করব না, কারণ আমাদের কাছে এখন টাইম কম আছে। সেখানে আমরা মাধ্যমিক আমাদের সিলেবাসে যেটুকু আছে সেটুকুকেই ফোকাস করব। ঠিক আছে? তো এক নজরে আমরা একবার দেখে নিই যে চলন আর গমনের মধ্যে পার্থক্য কি। চলন কি, জীবদেহের কোনো অংশের অবস্থার পরিবর্তন, কিন্তু পুরো দেহ সরবে না, মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না, স্থান পরিবর্তন হবে না, এক কথায় লিখতে পারি। গমন কি, পুরো দেহের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হবে, তার মানে কি আমাদের স্থান পরিবর্তন হবে। ঠিক আছে? গমনকে আমরা আরেক কথায় কি বলি, গমনকে আমরা বলে থাকি সামগ্রিক চলন। ঠিক আছে? গমনকে আমরা বলে থাকি সামগ্রিক চলন, তার মানে কি সমগ্র দেহের চলন হয়েছে, মানে পুরো দেহটাই চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আমাদের, চলন কি দেহের ভিতর বা বাইরে ছোট পরিসরে ঘটে, এবং গমন কি আমাদের পুরো দেহটাই আমাদেরকে অবস্থান পরিবর্তন করতে লাগবে, তো তাহলে কি বড় পরিসরে ঘটে, পরিবেশ সে অবস্থান বদলায়। সব ধরনের চলন গমন নয়। আচ্ছা, আমি একটা জায়গায় দাঁড়িয়ে হাত পা নাড়াচ্ছি, তাহলে কি আমার অবস্থান পরিবর্তন হলো? না। তাহলে আমি হাত পা নাড়াচ্ছি জায়গায় দাঁড়িয়ে, তাহলে সেটা চলন তো হবে, হ্যাঁ, কিন্তু গমন হলো না, কারণ আমি স্থান পরিবর্তন করিনি। কিন্তু আমি এক জায়গা থেকে অন্য জায়গায় গেছি, আমি কি নিজের হাত পা না নাড়িয়ে যেতে পারবো? না। তার মানে আমি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাই, অর্থাৎ গমন করতে চাই, তাহলে আমাকে হাত পা তো নাড়াতেই হবে, তার মানে আমাকে চলন করতে হবে। তার মানে গমন করলে চলন হবেই, কিন্তু চলন করলে গমন হবে তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? মানে তখন আমার গমন হবেই না, সত্যি বলতে। চলন বলছি মানে শুধুমাত্র চলন বলছি, তার মানে তো আমার স্থান পরিবর্তন হয়নি, তাহলে গমন হবে কেন? কিন্তু গমন করছি মানে আমাকে তো হাত পা নাড়িয়ে তবেই একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলো। তাহলে কি সব ধরনের গমনই কি আমাদের চলন, কিন্তু সব চলন গমন নয়। ঠিক আছে? এটা আমাদের এরকম প্রশ্ন দিতে পারে যে সব গমনই চলন কিন্তু সব চলন গমন নয়, এটা ব্যাখ্যা দাও, একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, চলনের এরকম উদাহরণ কি, চোখের পলক ফেলা। আমি কি চোখের পলক ফেলার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়? না। কিন্তু আমাদের মুভমেন্ট হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হচ্ছে, তাহলে কি সেটা আমাদের চলন। গাছের পাতায় নড়া, গাছের পাতা যদি নড়ে, তাহলে সেটা কি আমাদের কোনরূপ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন হতে হচ্ছে অবস্থান? না। কিন্তু আমাদের মুভমেন্ট হচ্ছে, তার মানে কি সেটা আমাদের চলন।
হৃৎপিণ্ডের স্পন্দন হতে গেলে কি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে হচ্ছে না, তাহলে কি চলন। কিন্তু মানুষের হাঁটা, মাছের সাঁতার কাটা, তাহলে সে কি করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করছে, তাহলে কি তার গমন হচ্ছে বা লোকোমোশন হচ্ছে। ঠিক আছে, চলনে সবসময় শক্তি ব্যয় নাও হতে পারে বা কম শক্তি লাগে, কিন্তু গমনে কি আমাদের বেশি শক্তি লাগবে, কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় যাবো আমরা। চলনে পুরো দেহ স্থানান্তর পরিবর্তন করে না, এখানে কি পুরো দেহ আমাদের স্থানান্তর পরিবর্তন করে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কি আমাদের উদ্ভিদ চলনের বিভিন্ন প্রকারভেদ। তো আমাদের সিলেবাসে কি আছে, আমাদের সিলেবাসে উদ্ভিদ চলন মূলত 3 প্রকার, একটা আমাদের ট্যাকটিক চলন, একটা আমাদের ট্রপিক চলন, একটা আমাদের ন্যাস্টিক চলন। যেটুকু পড়িয়ে দেবো সেটুকুর মধ্যে থেকেই আমাদের কাজে লাগবে। কিন্তু এটা ভালো করে বোঝার জন্য বা এর ডেফিনেশন গুলো আমাদের যাতে ভালো করে মনে থাকে তার জন্য আমি একটা ক্লাসিফিকেশন করব, যে ক্লাসিফিকেশনটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের সংজ্ঞাগুলো মনে রাখতে সুবিধা হবে। ফার্স্ট কি আমি একটা কাজ করব, আমি উদ্ভিদের যে চলন সেই উদ্ভিদের চলনকে দুটো ভাগে ভাগ করব। কি কি ভাগে ভাগ করব, এক সেকেন্ড। আমি উদ্ভিদের চলনকে একটা ভাগে ভাগ করব, সেটা হচ্ছে আমাদের সামগ্রিক চলন। ঠিক আছে, আর একটা ভাগে কি ভাগ করব, আর একটা ভাগে ভাগ করব, সেটাকে আমরা বলবো বক্র চলন। ঠিক আছে, সামগ্রিক চলন মানে কি, সামগ্রিক চলন মানে হচ্ছে সম্পূর্ণ দেহের চলন, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলছে, মানে এক কথায় আমরা গমনের কথা বলছি। ঠিক আছে, এবং বক্র চলন মানে কি, বক্র চলন মানে হচ্ছে দেহাংশের চলন, যেরকম উদ্ভিদের বৃদ্ধিজ চলন, উদ্ভিদটা বৃদ্ধি পাচ্ছে, শাখা পোশাখা বাড়াচ্ছে, সেটা কি আমাদের বক্র চলন। এইবার আমাদেরকে এটা বুঝতে হবে যে এর কি কি ভাগ রয়েছে। তো এদেরকে আমরা আবার স্বতঃস্ফূর্ত চলন এবং আবিষ্ট চলনে ভাগ করতে পারি। স্বতঃস্ফূর্ত মানে কি, যখন সেখানে বাহ্যিক কোনো আমাদের উদ্দীপক কাজ করছে না। ঠিক আছে, তাহলে কি একটা আমি স্বতঃস্ফূর্ত চলনে ভাগ করতে পারি, আর একটা কি আমরা আবিষ্ট চলনে তাকে ভাগ করতে পারি, দুজনকেই। ঠিক আছে, তো আমরা আগে এটাকে লিখে নেব। তো আমরা আমাদের সামগ্রিক চলনকেও কি স্বতঃস্ফূর্ত চলন আর আবিষ্ট চলনে ভাগ করতে পারলাম, এবং আবিষ্ট চলনকেও, এই বক্র চলনকেও কি আমরা স্বতঃস্ফূর্ত এবং আবিষ্টতে ভাগ করে নিলাম। এবার আমাদের যে সামগ্রিক চলন তার স্বতঃস্ফূর্ত চলনের মধ্যে পড়ে আমাদের অ্যামিবয়েড চলন, সিলিয়ারি চলন, কিন্তু সেগুলো আমাদের সিলেবাসে নেই। আমাদের কোনটা আছে, আমাদের রয়েছে আবিষ্ট চলন। ঠিক আছে, তো সামগ্রিক চলনের মধ্যে যে আমরা এই আবিষ্ট চলন তার উপর ফোকাস করব। এই আবিষ্ট চলনের মধ্যে আমাদের একটাই এক্সাম্পল পড়তে হবে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ট্যাকটিক চলন। তাহলে আমাদের আবিষ্ট চলনের মধ্যে কে আসছে, আবিষ্ট চলনের মধ্যে আসছে আমাদের ট্যাকটিক চলন। ঠিক আছে, তাহলে এটা একটা ক্লাসিফিকেশন হয়ে গেল। এই ক্লাসিফিকেশন গুলো কেন করানো হচ্ছে বা এই ক্লাসিফিকেশন গুলো কিভাবে কাজে লাগবে সেটা আমরা যখন সংজ্ঞাগুলো পড়বো তখন সবচেয়ে বেস্ট বুঝতে পারবো। তাই একটু ধৈর্য ধরে চলতে হবে। ঠিক আছে, নেক্সট এই ক্লাসিফিকেশনটাকে আমরা কমপ্লিট করে নিই, আর এই ক্লাসিফিকেশন আমাদের দুজনকেই লাগবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের যেই স্বতঃস্ফূর্ত চলন আছে সেই স্বতঃস্ফূর্ত চলনের মধ্যে দুজন আসছে, একটা হচ্ছে আমাদের বৃদ্ধিজ চলন, আর একটা হচ্ছে আমাদের প্রকরণ চলন। প্রকরণ চলনের এক্সাম্পল আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। ঠিক আছে, এবং এই আবিষ্ট চলনের মধ্যেই পড়ছে আমাদের ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। ঠিক আছে, আচ্ছা, স্বতঃস্ফূর্ত চলনের মধ্যে আমাদের পড়ে প্রোটোপ্লাজমীয় চলন, সিলিয়ারি চলন, অ্যামিবয়েড চলন, যেগুলো আমাদের সিলেবাসে নেই তাই আমাদের অত চিন্তা করে লাভ নেই। ঠিক আছে, আমাদের কোনটা চিন্তা, আমাদের চিন্তা হচ্ছে আমাদের প্রকরণ চলন নিয়ে। প্রকরণ চলনেরও আমাদের কোনো ডেফিনেশন নেই মাধ্যমিকের জন্য। এক সেকেন্ড, ব্যাস, আমাদের এই কটা পড়তে হবে। কি কি, একটা হচ্ছে আমাদের ট্রপিক চলন, একটা হচ্ছে আমাদের ন্যাস্টিক চলন। ঠিক আছে, তো উদ্ভিদের চলন ক প্রকার বলেছিলাম, দু প্রকার, একটা হচ্ছে সামগ্রিক চলন, একটা হচ্ছে বক্র চলন। এবার ব্যাপারটা প্রশ্ন চলে আসবে এখানেই যে সামগ্রিক চলন মানে আমি বলছি গমন, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন, তাহলে আমাদের উদ্ভিদের স্থান পরিবর্তন কি করে হচ্ছে। এমনি আমি এটা ক্লাসিফিকেশন কি করছি, উদ্ভিদের চলন, আমি বলছি না উদ্ভিদের গমন, তার মধ্যে সামগ্রিক চলন বা গমন কি করে চলে আসছে, কারণ আমরা এখানে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদের কথা কনসিডার করব, ক্লামাইডোমোনাস, ভলবক্স ইত্যাদি নিম্ন শ্রেণীর যে উদ্ভিদরা রয়েছে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে পারে। তাদেরকে আমরা আলাদা করে আর গমনের ক্যাটাগরিতে ফেলি না, তাদেরকে আমরা কি করি, ট্যাকটিক চলনের আন্ডারে ফেলি, যেটা আমাদের সিলেবাসে রয়েছে।
তো আমাদের যেটা পড়তে হবে সেটা কি, ট্যাকটিক চলন, যেটা আমাদের কার মধ্যে পড়ছে, যেটা আমাদের পড়ছে আমাদের সামগ্রিক চলনের আন্ডারে আবিষ্ট চলন। আবিষ্ট চলন মানে কি, সে কোনো একটা উদ্দীপকের প্রভাবে পড়ছে। যখনই আমি আবিষ্ট ওয়ার্ডটা পাবো, আবিষ্ট ওয়ার্ড মানে কি, আবিষ্ট ওয়ার্ড মানে উদ্দীপক রয়েছে। আর যদি আমি স্বতঃস্ফূর্ত পাই, তার মানে উদ্দীপক নেই, তার মানে সে নিজে থেকে করছে, স্বতঃস্ফূর্ত ভাবে করছে। ঠিক আছে, সেম জিনিসটা যখন আমি বক্র চলনের জন্য বলবো, তখন কি, যদি সেটা স্বতঃস্ফূর্ত চলন হয়, তাহলে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা কি, প্রকরণ চলন। আর আবিষ্ট চলন ক প্রকার, একটা হচ্ছে ট্রপিক চলন, একটা হচ্ছে ন্যাস্টিক চলন। এই যে ক্লাসিফিকেশনটা আছে, এই ক্লাসিফিকেশনটা আমাদের কাজে লাগবে আমাদের সংজ্ঞাগুলো বোঝার জন্য। ঠিক আছে, আর একটা ক্লাসিফিকেশন আমি এখানে ছোট্ট করে করতে চাই, সেই ক্লাসিফিকেশনটা এর থেকেই ইমার্জড। তো সেটা আমি কি বলতে পারি, আমি সেটা হাতেই লিখছি টাইম বাঁচানোর জন্য, হ্যান্ড রাইটিং এর জন্য ক্ষমা প্রার্থনীয়। আমি যদি উদ্ভিদের চলনকে ক্লাসিফাই করি, উদ্ভিদের চলনকে আমরা দু প্রকার ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা কি, আমাদের স্বতঃস্ফূর্ত চলন, আমাদের সিলেবাস অনুযায়ী, কারণ আমাদের সিলেবাসে কোন তিনটে চলনের ডেফিনেশন চাইবে, একটা হচ্ছে ট্যাকটিক, একটা হচ্ছে ট্রপিক, একটা হচ্ছে ন্যাস্টিক। তার জন্য আমি এই ক্লাসিফিকেশনটা ওখান থেকে ইমার্জ করছি। একটা হচ্ছে আবিষ্ট চলন, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন। স্বতঃস্ফূর্ত চলন মানে কি, নিজের থেকে যেটা হয়। স্বতঃস্ফূর্ত চলনের মধ্যে কি আসবে, প্রকরণ চলন। ঠিক আছে, আর আবিষ্ট চলনের মধ্যে কোন তিনজন আসবে, আবিষ্ট চলনের মধ্যে যাবে ট্যাকটিক চলন, আমাদের ট্রপিক চলন, আর আমাদের ন্যাস্টিক চলন। ঠিক আছে, তার মানে আমাদের ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক তিনটেই কি উদ্দীপকের প্রভাবে হয়। এবং প্রকরণ চলনটা কি, আমাদের আমাদের স্বতঃস্ফূর্ত বা নিজের থেকে হয়। এই প্রকরণ চলনের উদাহরণ কি, প্রকরণ চলনের উদাহরণ হচ্ছে আমাদের ডেসমোডিয়াম জাইরান্স। সায়েন্টিফিক নেম লিখতে গেলে কি করতে হয়, আমাদের নিচে আন্ডারলাইন করে দিতে হয়। তাহলে ডেসমোডিয়াম জাইরান্স আমাদের এমন একটা উদ্ভিদ, যেটা আমাদের বনচারাল নামে পরিচিত বা ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ নামে পরিচিত। এই তিনটের নাম আমাদের মনে রাখতে হবে। আমাদের উদ্ভিদটার নাম কি, বনচারাল। তার বিজ্ঞানসম্মত নাম কি, ডেসমোডিয়াম জাইরান্স। ঠিক আছে, এবং তাকে কি বলা হয়, ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ। ঠিক আছে, ডেসমোডিয়াম জাইরান্স বলা হয়। নাম কি, নাম হচ্ছে আমাদের বনচারাল। আর কি বলা হয় একে, একে বলা হয় ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ। ঠিক আছে, কিরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বনচারাল উদ্ভিদ। এই বনচারাল উদ্ভিদের এই যে নিচের যে দুটো ফলক, সেই ফলক দুটো ওঠে, নামে। তাহলে এ কি হয়, স্বতঃস্ফূর্ত ভাবে এর চলন হয়। ঠিক আছে, তাই জন্য এটা কি, আমাদের স্বতঃস্ফূর্ত ক্যাটাগরিতে পড়ছে। আর আবিষ্ট চলন মানে কি, আবিষ্ট চলন মানে সেখানে উদ্দীপক রয়েছে, বাহ্যিক কোনো উদ্দীপনা লাগবে। তার আন্ডারে কি কি আছে, ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, যেগুলো আমাদের ডেফিনেশন পড়তে হবে। এবার এক এক করে যখন আমি ডেফিনেশন গুলো পড়বো, তাহলে বুঝতে পারবো যে এই যে আমাদের কিছুটা সময় ইনভেস্ট করা হলো, সেই সময়টা কেন ইনভেস্ট করা হলো। সবার ফার্স্ট আমাদের কি আছে, ট্যাকটিক চলন। ট্যাকটিক চলনের সংজ্ঞাটা আমি যদি ফার্স্ট পড়তে যাই, তাহলে আমি দেখতে পাবো বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে। কেন বহিস্থ উদ্দীপকের প্রভাবে বলছি, কারণ ট্যাকটিক চলন কি আমাদের আবিষ্ট চলন ছিল, তার মানে আমার উদ্দীপক লাগবেই লাগবে। তাহলে বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে সংগঠিত উদ্ভিদ দেহের সমগ্রের বা দেহাংশের বা কোষের, হয় পুরো উদ্ভিদ দেহটাই এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, নয় দেহাংশ যাবে মানে একটা দেহের অংশ যাবে, অথবা কোনো একটা কোষের সামগ্রিক চলন ধরা হবে। কিন্তু এখানে ওয়ার্ডটা কি ইম্পর্টেন্ট, সামগ্রিক চলন। কেন, কারণ আমাদের ট্যাকটিক চলন কার আন্ডারে ছিল, সামগ্রিক চলনের আন্ডারে ছিল। কেন আমি এই ছকগুলো করেছিলাম, যাতে এই সংজ্ঞাগুলো পড়ার সময় আমি লজিকটা বুঝতে পারি যে এগুলো কেন এই এক একটা ওয়ার্ডগুলো এতটা ম্যাটার করছে। বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে, কারণ এটা আবিষ্ট চলন ছিল। উদ্ভিদের সমগ্র দেহ যেতে পারে বা দেহাংশ যেতে পারে বা কোষ যেতে পারে। তার কি হতে হবে, সামগ্রিক চলন হতে হবে, যেটা আমি ব্র্যাকেটে লিখেও দিয়েছি, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়া। তাকে কি বলা হবে, কে আবিষ্ট। আবিষ্ট কেন, কারণ আবিষ্ট চলন, সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন বলা হবে। তাহলে সংজ্ঞাটা কি হলো, বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে সংগঠিত উদ্ভিদ দেহের সমগ্র দেহের বা দেহাংশের বা কোষের সামগ্রিক চলন, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তনকে আমরা আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন বলবো। দ্যাটস ইজি। ঠিক আছে, এইবার আমি এক একটা একটা করে, যদি আমি যখন ফটোট্যাকটিক করবো, থার্মোট্যাকটিক করবো, আমি শুধু উদ্দীপকের নামটা বলে দেবো, তাহলেই হয়ে গেল। এই একটা সংজ্ঞা মুখস্থ করবো, বাকি সংজ্ঞাগুলো বানিয়ে লিখবো। তাহলে এই একটা সংজ্ঞা পড়ার পর আমি কি করবো, যেই আমি দেখছি ফটোট্যাকটিক, ফটো যখন আমি তুলতে যাই, যখন কোনো নেমন্তন্ন বাড়িতে, তখন কি করে, আগে আলো দেয়। তার মানে ফটো ওয়ার্ডটার মানে কি, ফটো ওয়ার্ডের মানে হচ্ছে আলো। ঠিক আছে, মনে রাখার জন্য নিমোনিক্স বললাম। তাহলে ফটো ওয়ার্ড মানে কি, ফটো মানে হচ্ছে লাইট। ঠিক আছে, তাহলে ফটোট্যাকটিক মানে কি, আলোক উদ্দীপক লাগবে, মানে আমার আলো উদ্দীপক লাগবে, সূর্যের আলো। তাহলে কি করব, বহিস্থ
কি করবো, বহিস্থ আলোক উদ্দীপক। আমি কি করেছি, শুধু এই কোনো উদ্দীপকের জায়গায় শুধু আলোক উদ্দীপক বলে দিচ্ছি, আর কিচ্ছু না, বাকি সব সেম থাকবে। তাহলে বহিস্থ আলোক উদ্দীপকের প্রভাবে সংঘটিত উদ্ভিদ দেহের সমগ্র দেহের বা দেহাংশের কোষের সামগ্রিক চলন, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়াকে ফটোল্যাকটিক চলন বলে। দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে কি, যখন বাইরের থেকে কোনো আলোক উদ্দীপনা আসবে, সেই আলোক উদ্দীপনার প্রভাবে উদ্ভিদ দেহের সমগ্র দেহের হতে পারে, দেহাংশের হতে পারে, অথবা কোষের সামগ্রিক চলন হতে পারে, তাহলে তাকেই আমরা কি বলবো, ফটোল্যাকটিক চলন বলবো। এবার ফটোল্যাকটিক চলন দু প্রকার হতে পারে, এক হয় পজিটিভ, এক হয় নেগেটিভ। পজিটিভ মানে কি, তার দিকে যাওয়া। নেগেটিভ মানে কি, তার বিপরীতে যাওয়া। কার দিকে যাওয়ার কথা বলা আছে, পজিটিভ ফোটোট্যাকটিক। তাহলে ফোটো মানে কি, আলো, তার মানে আলোর দিকে গেলে কি বলবো, পজিটিভ। আলোর বিপরীতে গেলে কি বলবো, নেগেটিভ। ঠিক আছে, আলোর দিকে যদি যায় তাহলে কি পজিটিভ, আলোর যদি বিপরীতে যায় তাহলে কি বলবো, নেগেটিভ। ধরা যাক যে আমার এখানে সূর্য রয়েছে। ঠিক আছে, এখানে সূর্য রয়েছে। এবার এখানে আমার গাছ, যদি এটা ট্রপিক চলনের উদাহরণ হয়ে গেল, সরি, তাও ঠিক আছে, আমি আপাতত বলছি জাস্ট। সূর্যের দিকে কে বৃদ্ধি পায়, আমাদের গাছের ডালপালা ফালপালা বৃদ্ধি পায়। আর বিপরীতে কে বৃদ্ধি পায়, মূলধুল বৃদ্ধি পায়। এটা আমরা ট্রপিক চলনে গিয়ে পড়বো। আর এখানে আমরা কি বলবো, এখানে আমরা বলছি ট্যাকটিক চলন। তার মানে কি, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন হতে হবে। কারা করে, আমি কি বলেছিলাম যে নিম্ন শ্রেণীর উদ্ভিদের জন্য সামগ্রিক চলন ঘটে। তাহলে নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে কারা পড়ছে এখানে, ক্লামাইডোমোনাস, ভলবক্স, এই দুটো উদাহরণ আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে পজিটিভ ফটোট্যাকটিক আমি কি বলবো, আলোক উদ্দীপকের উৎসের দিকে সংগঠিত, মানে আলোর দিকে সংগঠিত ট্যাকটিক চলনকে পজিটিভ ফটোট্যাকটিক চলন বলে। এক্সাম্পল কি, স্বল্প বিচ্ছুরিত আলোক উৎসের দিকে অভিমুখে ক্লামাইডোমোনাস বা ভলবক্স ইত্যাদি শৈবালের চলন। তার মানে এই যে নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো রয়েছে, ক্লামাইডোমোনাস, ভলবক্স, এরা কি অল্প আলো দেখলে সেই দিকে চলে যায়। তাহলে আলোর দিকে যাচ্ছে, তার মানে কি পজিটিভ ট্যাকটিক। ঠিক আছে, যদি নেগেটিভ ফটোট্যাকটিক বলি তাহলে কি বলবো, আলোক উদ্দীপকের উৎসের বিপরীত দিকে সংগঠিত ট্যাকটিক চলনকে নেগেটিভ ফটোট্যাকটিক বলবো। ঠিক আছে, কখন বলবো, যখন তীব্র আলো, খুব বেশি আলো পড়ছে এখন, তাহলে কি করবো, ওই ক্লামাইডোমোনাস, ভলবক্স ইত্যাদি যে শৈবালগুলো, সেগুলো কি তখন দূরে চলে যাবে। তার মানে আলোক উৎসের থেকে দূরে চলে যাচ্ছে, বিপরীতে যাচ্ছে, তাহলে তখন থেকে কি বলবো, নেগেটিভ ফটোট্যাকটিক চলন। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে থার্মোট্যাকটিক চলন। তাহলে থার্মো দিয়ে কি করি, থার্মোমিটার, তার মানে কি উষ্ণতা মাপি। তার মানে থার্মোট্যাকটিক চলন কোথায় কাজে লাগবে, যখন উষ্ণতা আসবে। তাহলে কি বলবো, বহিস্থ উষ্ণতা উদ্দীপকের প্রভাবে। উষ্ণতা বা তাপমাত্রা একই জিনিস, তাপ আলাদা জিনিস। তাপ কি, এক প্রকার শক্তি, যেটা তাপমাত্রার পার্থক্যের জন্য এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। কিন্তু তাপমাত্রা এবং উষ্ণতা মানে টেম্পারেচার। ঠিক আছে, তাহলে সেই দুটো একই জিনিস। তাহলে বহিস্থ উষ্ণতা বা তাপমাত্রা উদ্দীপকের প্রভাবে সংগঠিত উদ্ভিদের সমগ্র দেহের বা দেহাংশের বা কোষের সামগ্রিক চলনকেই থার্মোট্যাকটিক চলন বলে। আমি কি বদলেছি, শুধু এখানে উদ্দীপকের নামটা বদলাবে, বাকি সব সেম থাকবে। ঠিক আছে, উদাহরণটাও এখানে সেম, আমাদের ক্লামাইডোমোনাস, ভলবক্স। ঠিক আছে, বেশি উষ্ণতার দিকে চলে যায়। যদি উষ্ণতার দিকে যায় তাহলে কি বলবো, এটা কি, তাহলে পজিটিভ ফটোট্যাকটিক। যদি উল্টো বলি যে বেশি উষ্ণতা হয়ে গেলে তখন চলে আসছে, অতিরিক্ত হয়ে গেলে তখন তাকে কি বলবো, নেগেটিভ বলবো। ঠিক আছে, আর কিছুই না। গেল, তাহলে এটা কি হলো আমাদের ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন তাহলে কি, আমাদের আবিষ্ট চলন তো অবশ্যই, তারপর কি সামগ্রিক চলন, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। তাহলে কারা করবে, নিশ্চয়ই উন্নত শ্রেণীর কোনো উদ্ভিদ করবে না। আমাদের আম গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে না। ঠিক আছে, এরকম হলো না যে আম গাছ আগের দিন বাগানে ছিল, পরের দিন আমার বাড়ির পাশে চলে এসেছে, এরকম হবে না। ঠিক আছে, তাহলে কি নিম্ন শ্রেণীর উদ্ভিদরা করবে। নিম্ন শ্রেণীর উদ্ভিদদের মধ্যে উদাহরণে কাদের কাদের নাম মনে রাখতে হবে, ক্লামাইডোমোনাস, ভলবক্স। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তাহলে ট্যাকটিক চলন আমাদের গেল। ট্যাকটিক চলন কি, আমার আবিষ্ট চলন, সামগ্রিক চলন কারা করে, ক্লামাইডোমোনাস, ভলবক্স। ঠিক আছে, এবার আমাদেরকে আসতে হবে ট্রপিক চলন। ট্রপিক চলনও কি ছিল, ট্রপিক চলন ছিল আমাদের আবিষ্ট চলনের মধ্যে। ঠিক আছে, আবিষ্ট চলন ছিল, তার মানে কি হবে, বহিস্থ উদ্দীপক থাকবে। তাহলে কি, বহিস্থ উদ্দীপকের প্রভাবে। এবার বহিস্থ উদ্দীপকের কি ডিফাইন করে সেটা এখানে ম্যাটার করছে। বহিস্থ উদ্দীপকের গতিপথ ম্যাটার করে এখানে। ঠিক আছে, কোন দিক থেকে আমাদের বহিস্থ উদ্দীপকটা আসছে, উদ্দীপনাটা কোন দিক থেকে আসছে। তাহলে বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুযায়ী, এই গতিপথ ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের এমসিকিউ বা এসিকিউ তে খুব ইম্পর্টেন্ট। যে টপিক চলন কিসের উপর নির্ভর করে, উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুযায়ী উদ্ভিদের অপরিণত বর্ধনশীল অঙ্গের যে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন ঘটে। কেন, কারণ ওখানে বৃদ্ধিজনিত চলনের ওখানে কি ছিল, আমাদের ট্রপিক চলন ছিল। বৃদ্ধিজনিত চলন মানে যেরকম একটা গাছ ছোট থেকে সে বড় হচ্ছে, তাহলে কি তার বৃদ্ধি হচ্ছে, তার শাখা প্রশাখা বড় হচ্ছে, তাহলে কি তার বৃদ্ধি হচ্ছে। তাহলে এগুলোই কি আমাদের ট্রপিক চলনের এক এক রকম। এবার বড় কে হবে, যে পরিণত হয়ে গেছে সেই অঙ্গটা, না যে অপরিণত আছে সে বড় হবে। অবশ্যই যে অপরিণত আছে সে বড় হবে। একটা মানুষের জন্য একটা 19 বছর 20 বছর বয়সী লোক কি বড় হয়, মানুষ কি বড় হয় না।
কিন্তু একটা 13 বছর বয়সী বাচ্চা কি বড় হয়? হ্যাঁ, কারণ কি সে এখনো অপরিণত আছে। তাহলে কে বৃদ্ধিপ্রাপ্ত হয়? যে অপরিণত আছে। তাই এখানে ওয়ার্ডটা ইউজ করলাম কি, উদ্ভিদের অপরিণত বর্ধনশীল অঙ্গ, মানে যে অপরিণত অংশটা বৃদ্ধি পেতে পাবে, ঠিক আছে, বর্ধনশীল যে বৃদ্ধি পেতে পারবে, তাকে কি বলবো আমরা? বর্ধনশীল অঙ্গ। তাহলে কিসের উপর নির্ভর করে? বহিঃস্থ উদ্দীপকের গতিপথের উপর। তাহলে বহিঃস্থ উদ্দীপকের গতিপথের অনুযায়ী উদ্ভিদের অপরিণত বর্ধনশীল অঙ্গের যে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন ঘটে। বৃদ্ধিজনিত কেন বলছি? কারণ বৃদ্ধি পায়। আবিষ্ট কেন বলছি? কারণ আমি জানি যে এটা আবিষ্ট। বক্রচলন ঘটে তাকে কি ট্রপিক চলন বা ট্রপিজম বলে। ঠিক আছে? ওই ছকটা কিভাবে কাজে লাগলো? এখানে কাজে লাগলো, যাতে আমার ওয়ার্ডস গুলো মিস না হয়, কারণ আমি ওই ছকে বুঝে নিয়েছি যে কোন ওয়ার্ডস এর কি মিনিং। ঠিক আছে? আচ্ছা, এবার ফার্স্ট কি আমাদের ফটোটপিক। আমি কি বলেছি? এবার থেকে আমি শুধু উদ্দীপকের নামটা বসিয়ে দেবো, আর কিছুই চেঞ্জ হবে না। তাহলে ফটোটপিক মানে কি? ফটো মানে আমি কি বলেছিলাম? ফটো মানে আমি বলেছিলাম লাইট। ঠিক আছে? তাহলে আমি কি হলো? বাহ্যিক আলোক উদ্দীপকের প্রভাবে। বাকি আর কিচ্ছু চেঞ্জ হবে না। তাহলে কি বহিঃস্থ আলোক উদ্দীপকের গতিপথ অনুযায়ী, মানে যেদিক থেকে আলো আসছে তার গতিপথ অনুযায়ী উদ্ভিদের অপরিণত বর্ধনশীল অঙ্গের যে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন ঘটে তাকে ফটোটপিক চলন বলে। যে এক্সাম্পলটা, ক্লাসিক এক্সাম্পল আমি আগেই বলেছি, সেই এক্সাম্পলটাই ভাবি। যে আমি যদি একটা অন্ধকার ঘরের মধ্যে একটা গাছ রেখেছি, সেই অন্ধকার ঘরে একদিক থেকে আমার আলো আসছে, তাহলে কি হবে? গাছটা ধীরে ধীরে সেই দিকে মুভমেন্ট করবে, সেই দিকে বেঁকে যাবে। তাহলে কি হলো? আলোর গতিপথ অনুযায়ী সেই দিকে বেঁকে গেল। তার মানে এটা কি হলো? একটা ফটোট্রপিক চলন। আচ্ছা, আলোর দিকে গেল, তাহলে সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? তাহলে অবশ্যই কি সেটা পজিটিভ ফটোট্রপিক চলন হবে। ঠিক আছে? যদি আলোর বিপরীতে কখনো যেত, তাহলে তাকে কি বলতো? বলতাম নেগেটিভ ফটোট্রপিক চলন। তাহলে আমাদের নেগেটিভ কখন হবে? একটা গাছ কি কখনোই আলোর বিপরীতে যাবে? কমন সেন্স দিয়ে মনে হচ্ছে যে না। তাহলে তো আমার কখনোই নেগেটিভ চলন হতে পারে না। তাই কি হতে পারে? না, আমাদের এখানে পজিটিভও হবে, আমাদের এখানে নেগেটিভও হবে। তাহলে নেগেটিভটা কখন হবে? কারণ আমি তো এখানে বলছি না যে পুরো উদ্ভিদটাকেই আমার আলোর দিকে যেতে হবে বা পুরো উদ্ভিদটাকে আমার আলোর বিপরীতে যেতে হবে। আমি বলছি উদ্ভিদের যে কোনো একটা অংশের দিকে, যে অংশটা আমাদের বৃদ্ধিপ্রাপ্ত হতে পারবে, যেটা আমাদের বর্ধনশীল অঙ্গ। তাহলে আমি অঙ্গের সাপেক্ষে ভাববো তো। তাহলে আমি যে এক্সাম্পলটা তখন নিয়েছিলাম, কোন এক্সাম্পলটা? এই এক্সাম্পলটা, এই গাছের এক্সাম্পল। এই গাছের এক্সাম্পলে কি ছিল? এই যে আমাদের এই গাছটা আছে, তার এখানটা কি? এটা হচ্ছে আমাদের বেস লেভেল। কিসের বেস লেভেল আমাদের? হুম, এটা কি আমাদের বেস লেভেল? বেস লেভেল মানে কি? আমাদের মাটি। তাহলে মাটির নিচের যে অংশ আছে তাকে কি বলবো? তাকে বলবো মূল বা রুট। ঠিক আছে? আর উপরের অংশ কি? উপরের অংশ হচ্ছে আমাদের কাণ্ড। ঠিক আছে? তাহলে এই যে কাণ্ড, কাণ্ড কোন দিকে বৃদ্ধি পায়? সূর্যের আলোর দিকে না? ওটা মাটির উপরে তো, তো ওটা তো উপরের দিকে বৃদ্ধি পাবে। তাহলে ওটা কি সূর্যের আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে কাণ্ড আমাদের উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, সেটা তাহলে কি সূর্যের আলোর দিকে, তার মানে কি পজিটিভ ফটোট্রপিক চলন। কিন্তু আমাদের মূল, মূল তো মাটির নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হচ্ছে? ও তো সূর্যের আলোর বিপরীতে বৃদ্ধি পাচ্ছে। সূর্যের আলো তো উপরের দিকে, মূল তো নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে মাটির ভিতরে। তাহলে কি হবে? ওটা নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে, তার মানে সূর্যের আলোর বিপরীতে। তাহলে ওটা কি হবে? ওটা তখন হবে তাহলে নেগেটিভ ফটোট্রপিক চলন। ঠিক আছে? এটাই আমি তখন বলতে গেছিলাম, যেটা আমি ট্যাকটিকের সময় ভুল করে এক্সাম্পল নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে পজিটিভ ফটোট্রপিক চলন কি আমাদের? আলোকউৎসের দিকে উদ্ভিদের বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন। উদাহরণ কি? উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা। ঠিক আছে? নেগেটিভ কি হবে? উদ্ভিদের মূলের আলোর বিপরীতে বৃদ্ধি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আছে? জিওট্রপিক চলন। এবার জিওট্রপিক ওয়ার্ডটা মানে কি আসছে? জিওলজি মানে কি? ভূগোল। ঠিক আছে? ভূগোল রিলেটেড। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবী আমাদেরকে খুব ভালোবাসে। যে বস্তু যত ভারী, পৃথিবী তাকে তত বেশি ভালোবাসে। তার মানে কি? আমাদের পৃথিবী আমাদেরকে mg বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে। m মানে কি? ভর। g একটা কনস্ট্যান্ট, যেটা মোর ওভার প্রায় সেম থ্রু আউট দ্য আর্থ। ঠিক আছে? একটু এদিক ওদিক ডেভিয়েশন হয় উচ্চতার ভিত্তিতে, কিন্তু সেটা আমরা এখন নেগলেক্ট করছি। মোটামুটি জি এর মান কি? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে ম্যাটার কি করছে? আমাদের ভর। এবার যার ভর বেশি তার কি? তাহলে mg এর মান বেশি হবে, তাহলে তাকে বেশি টানবে। তাই কি বললাম? যে বস্তু যত ভারী, তাকে পৃথিবী তত বেশি ভালোবাসে, তাকে বেশি ফোর্স দ্বারা নিজের কেন্দ্রের দিকে টানে। তাহলে পৃথিবী কি করছে? এখানে যখন একটা মানুষ দাঁড়িয়ে আছে, তাকেও কেন্দ্রের দিকে টানছে, তাই কি সেখানে স্টেবল আছে। একটা মানুষ যখন এখানে দাঁড়িয়ে আছে, তাকে কি সে কি পড়ে যাচ্ছে নাকি মহাকাশে? না, পড়ছে না। কেন? কারণ একেও কেন্দ্রের দিকে টানছে। যে এখানে দাঁড়িয়ে আছে, তাকেও কি করছে? পৃথিবী কেন্দ্রের দিকে টানছে, তাই কি কেউ পড়ে যাচ্ছে না। আর নাহলে পৃথিবী তো গোল, তাহলে তো পড়ে যেত। ঠিক আছে? কখনোই না। আবার পৃথিবীতে ঘুরছে, তাহলে ঘুরতে ঘুরতে এই মানুষটা হয়তো একসময় এবার নিচের দিকে এসেছে, তখন কি সে পড়ে যাচ্ছিল? না, পড়ছে না। কেন? কারণ পৃথিবী আমাদেরকে নিজের কেন্দ্রের দিকে টানছে। ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে
তাহলে আমি জিওট্রপিক চলনে কি বলবো? প্রথম কথা তো জিওট্রপিক চলনে আমি কি বলবো? শুধু এই জায়গাটা চেঞ্জ করে দেবো। করে কি হবে? এই যে পৃথিবী, এই পৃথিবীর উপর আমার একটা গাছ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এই গাছটার উপরের অংশ কি? আমাদের কাণ্ড। আর মূল কি? আমাদের মাটির ভিতরে আছে, তাহলে কি নিচের অংশটা আমাদের মূল, ঠিক আছে? আচ্ছা, পৃথিবী কি করছে? তার কেন্দ্রের দিকে সবাইকে টানছে। কেন্দ্র কোথায়? এদিকে। তাহলে এই গাছটাকে কি পৃথিবী নিচের দিকে টানছে, কেন্দ্রের দিকে টানছে, ঠিক আছে? এইবার কেন্দ্রের দিকে কে বাড়ছে? মূল বাড়ছে। আর কেন্দ্রের বিপরীত অংশ কি? ওপরের দিকে। তাহলে বিপরীতে কে বাড়ছে? কাণ্ড বাড়ছে। তাহলে এবার আমাদের নিচের দিকে তো আমাদের পজিটিভ হচ্ছে আর উপরের দিকে নেগেটিভ হচ্ছে, কারণ কেন্দ্র তো নিচের দিকে টানছে, পৃথিবীর কেন্দ্র তো নিচের দিকে, ওকে নিচের দিকে টানছে। আর নিচের দিকে কে বাড়ছে? উদ্ভিদের মূল অংশ বাড়ছে। তার মানে কি এখন পজিটিভ জিওট্রপিক চলন যখন বলবো তখন কি? প্রধান মূলের বৃদ্ধি, ঠিক আছে? কিন্তু আমি যখন উল্টো দিকে যাচ্ছি মানে কাণ্ডের বৃদ্ধির কথা বলছি তখন তাকে কি বলবো? এটাকে বলবো নেগেটিভ জিওট্রপিক, কারণ ও এখন আমাদের অভিকর্ষ বলের বিপরীতে কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে এই ট্রপিক চলন, এই ট্রপিক চলনগুলো নিয়ন্ত্রণ করে কোন হরমোন? সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা কি? আমাদের ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা অক্সিন হরমোন, ঠিক আছে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে আমরা কি বলি শর্টে? আই এ এ। এই হরমোন সম্পর্কে আমরা পরের চ্যাপ্টারেই পড়বো, যেটা আমাদের উদ্ভিদের হরমোন চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, তাহলে দুটো টপিক চলন গেল, একটা হলো ফটোট্রপিক, একটা হলো জিওট্রপিক। তারপর কি পড়বো আমরা? হাইড্রোট্রপিক। হাইড্রোট্রপিক মানে কি? হাইড্রো নাম থেকে আমরা কি বুঝি? হাইড্রো নাম থেকে আমরা বুঝি জল, ঠিক আছে? তাহলে হাইড্রো বললে আমরা কি বুঝবো? হাইড্রো বললে আমরা বুঝবো ওয়াটার, ঠিক আছে? সেম কেস, এটা আমাদের পৃথিবী, এখানে দেখা গেল জল রয়েছে, ঠিক আছে? জল তো হাওয়ায় ভাসে না, জল তো এখানে সারফেসে থাকে। উপরে আমার গাছ, তাহলে গাছের কি কাণ্ড অংশ জলের দিকে বাড়ে না মূল অংশ জলের দিকে বাড়ে? অবভিয়াসলি মূল অংশ জলের দিকে বাড়বে, ঠিক আছে? আবার একটা কি, আমাদের কিছু উদ্ভিদ আছে, যে উদ্ভিদের এরকম কি থাকে? শ্বাসমূল থাকে। তাদের ক্ষেত্রেও কি এই এক্সাম্পলটা ধরা হয়? তাই আগে পড়ি। জলের উৎসের গতিপথ অনুযায়ী, এখানে একটু ওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে, কারণ কি বাহ্যিক জল উৎস এরকম বললে তো কেমন ভালো লাগে না, তাই কি বলা হচ্ছে? জল উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদের অপরিণত বর্ধনশীল অঙ্গের যে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন ঘটে তাকে হাইড্রোট্রপিক চলন বলে। সবই সেম আছে, শুধু এখন আর উদ্দীপকটা বলছি না, জল উদ্দীপক বলতে কেমন বাজে শোনায় না, তাই জলের উৎসের গতিপথ অনুযায়ী উদ্ভিদের অপরিণত বর্ধনশীল অঙ্গের যে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন ঘটে তাকে হাইড্রোট্রপিক চলন বলে। এরকম কি জলের উৎসের দিকে উদ্ভিদের মূলের বৃদ্ধি ঘটে, ওই যে বললাম মূলগুলো কি জলের উৎসের দিকে যাচ্ছে, তাহলে কি ওটাকে পজিটিভ বলবো? আর কাণ্ড তো ওপরের দিকে বৃদ্ধি পাচ্ছে জলের বিপরীতে, তাহলে কি বলবো? ওকে নেগেটিভ বলবো তখন। এবং লবণাক্ত জলাভূমিতে, লবণাক্ত জলাভূমি মানে কি? যেরকম আমাদের সুন্দরবন, সেখানে কি আমাদের মাটিতে খুব পরিমাণে লবণ রয়েছে, তাহলে কি লবণের জন্য যে পোর্স গুলো থাকে, যে ছিদ্রগুলো থাকে মাটিতে, সেই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? আমাদের উদ্ভিদের বিভিন্ন পুষ্টি পদার্থ যেতে অসুবিধা হবে, শ্বাসকার্যে অসুবিধা হবে। তাহলে কি হচ্ছে? তার জন্য শ্বাসমূল উঠে যাচ্ছে মাটির বাইরে, ঠিক আছে? কিছু স্পেশালাইজড মূল, তারা কি হচ্ছে? বাইরে এরকম ভাবে উঠে দাঁড়িয়ে থাকছে, যাতে করে কি হবে? যাতে করে তারা শ্বাস নিতে পারে। তাদেরকে কি হলো? শ্বাসমূল। তাহলে কি লবণাম্ব উদ্ভিদে ওই ধরনের উদ্ভিদগুলোকে কি বলে? লবণাম্ব উদ্ভিদ, যেরকম কি আমাদের সুন্দরী। তাহলে লবণাম্ব উদ্ভিদের যে শ্বাসমূল, সেটা জলের উৎসের বিপরীতে বৃদ্ধি পায়। তাহলে বিপরীতে বৃদ্ধি ওপরের দিকে যাচ্ছে তো, মানে কাণ্ডের মতো কাজ করছে তো, তাহলে কি হচ্ছে? ওটা নেগেটিভ হাইড্রোট্রপিজম, কারণ জলের বিপরীতে যাচ্ছে। অথবা উদ্ভিদের কাণ্ড কাণ্ড যেটা বলা হলো, কাণ্ড তো উপরের দিকে বৃদ্ধি হচ্ছে, তাহলে কি নেগেটিভ হাইড্রোট্রপিজম। তাহলে আমি পজিটিভ হাইড্রোট্রপিজম কার জন্য বলতে পারবো? মূলের জন্য। নেগেটিভ কার জন্য বলতে পারবো? শ্বাসমূলের জন্য অথবা কাণ্ডের জন্য। এই শ্বাসমূল দেখে যেন কেউ আবার পজিটিভ না মেরে দেয়, শ্বাসমূল তো উপরের দিকে থাকে, তাহলে কি কাণ্ডের মতো হয়ে গেল, তাহলে কি নেগেটিভ হাইড্রোট্রপিজম হবে। তাহলে তাহলে শ্বাসমূল কি পজিটিভ জিওট্রপিজম না নেগেটিভ জিওট্রপিজম? ওটাও তাহলে আমাদের কি হবে? নেগেটিভ জিওট্রপিজম, কারণ পৃথিবীতে আমাকে কেন্দ্রের দিকে টানছে, শ্বাসমূল তো উপরের দিকে, কাণ্ডের মতো কেস, ঠিক আছে? তাহলে আমাদের কি গেল? ট্যাকটিক গেল। ট্যাকটিক কি ছিল আমাদের? সামগ্রিক চলন হতে হবে, আবিষ্ট বক্র চলন হতে হবে, সরি আবিষ্ট চলন হতে হবে। ট্রপিক চলন কি আমাদের? উদ্দীপকের মানে আবিষ্ট চলন মানে উদ্দীপক থাকতে হবে, উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করবে। আর কি? ওটা বক্র চলন ছিল। ন্যাস্টিক চলন কি? ন্যাস্টিক চলন আমাদের বক্র চলন। ন্যাস্টিক চলন আমাদের উদ্দীপনা লাগবে, কারণ আমাদের আবিষ্ট চলন। এবং এটা কি আমাদের ওই বৃদ্ধিজনিত চলন না, এটা কি আমাদের রসস্ফীতিজনিত চলন, ঠিক আছে? তাহলে এই ওয়ার্ডটা আমাদের মনে রাখতে হবে। এবং ওখানে যেরকম ট্রপিক চলনে আমাদের উদ্দীপকের কি নির্ভর করতো? উদ্দীপকটা কোন দিক থেকে আসে, উদ্দীপনাটা কোন দিক থেকে আসছে, মানে উদ্দীপকের গতিপথ। এখানে কি? উদ্দীপকের তীব্রতার মাত্রা ও স্থায়িত্ব, মানে কতক্ষণ উদ্দীপনাটা রয়েছে, সূর্যের তাপ কতক্ষণ রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি পড়বো?
বাহ্যিক উদ্দীপকের তীব্রতার মাত্রা ও স্থায়িত্ব দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলনকে ন্যাস্টিক চলন বলে। কেন আমি ওই ছকটা করিয়েছিলাম? কারণ আমাদের এই আবিষ্ট চলন ওয়ার্ডটা ওখানে আমি পড়েছিলাম যে ন্যাস্টিক চলন হচ্ছে আবিষ্ট চলন, ঠিক আছে? রসস্ফীতিজনিত চলন কি আমাদের ন্যাস্টিক চলন। আর ডিপেন্ড করে কার উপর? উদ্দীপকের তীব্রতার মাত্রা এবং সাহিত্যের উপর, ঠিক আছে? এই একটা সংজ্ঞা আমি মুখস্থ করবো। আমি শুধু ট্যাকটিকের সংজ্ঞা মুখস্থ করবো, ট্রপিকের সংজ্ঞা মুখস্থ করবো, ন্যাস্টিকের সংজ্ঞা মুখস্থ করবো, বাকিগুলো সময় বানিয়ে নিতে পারবো। এবার তাহলে এই ন্যাস্টিক চলনকে আমরা ব্যাপ্তি চলনও বলে থাকি বাংলায়। তাহলে আলোক ব্যাপ্তি বা ফোটোন্যাস্টিক চলন, ফোটো মানে কি আমাদের? তাহলে লাইট, ঠিক আছে? তাহলে ফোটো মানে যদি আমাদের লাইট হয় তাহলে কি বাহ্যিক আলোক উদ্দীপকের কথাটা বলবো, বাকি সব সেম। তাহলে বাহ্যিক আলোক উদ্দীপকের তীব্রতার মাত্রা ও স্থায়িত্ব দ্বারা প্রভাবিত উদ্ভিদাঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলনকে ফোটোন্যাস্টিক চলন বলে। এবার এখান থেকে আমাদের এক্সাম্পল গুলো খুব ইম্পর্টেন্ট। সূর্যমুখী, পদ্ম, শালুক ইত্যাদি ফুল দিনের বেলা তীব্র আলোয় ফোটে। তার মানে দিনের বেলা যখন আলো বেশি, মানে তার তীব্রতা তীব্রতা ম্যাটার করছে, দিনের বেলা আলোর তীব্রতা বেশি, ঠিক আছে? তখন কি আমাদের সূর্যমুখী, পদ্ম, শালুক এগুলো ফুটছে। কি কারণে ফুটছে? তাদের রসস্ফীতিজনিত কারণে, তাদের বৃদ্ধি পাওয়ার জন্য না। ফুল বৃদ্ধি পায় না, ফুল কি ফুটছে, তাহলে কি রসস্ফীতিজনিত কারণে। তাহলে সূর্যমুখী, পদ্ম, শালুক এই ফুলগুলো কি আমাদের সকালবেলা ফুটছে, তীব্র আলোতে ফুটছে। কিন্তু সন্ধ্যা মালতী, জুঁই ইত্যাদি কি রাত্রের বেলা, যখন আমাদের তীব্রতা কমে গেছে, তীব্রতা নেই সূর্যের আলোর, স্থায়িত্ব কি শেষ হয়ে গেছে, তাহলে কি সূর্যের আলো এখন আর নেই, এখন রাত হয়ে গেছে, তখন রাতের বেলা সূর্যের আলোর অনুপস্থিতিতে কারা ফোটে? সন্ধ্যা মালতী, জুঁই। নামটা মনে রাখা খুব ইজি। সূর্যমুখী তাহলে কি আমাদের সূর্য থাকাকালীন খুলবে, তাহলে সকালবেলা। পদ্ম, শালুক মনে রাখতে হবে এই দুটো। সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতী নামেই কি বোঝা যাচ্ছে? যে সন্ধ্যার সময় আমাদের ফুটবে, তার মানে কি সূর্যের আলোর অনুপস্থিতিতে। জুঁই কি? জুঁই এমন একজন যে রাত্রের বেলা ঘুরে বেড়ায়, এরকম ভাবে মনে রাখতে হবে। তাহলে কি জুঁই আর সন্ধ্যা মালতী কি আমাদের রাত্রের বেলা ফুটবে, ঠিক আছে? সূর্যমুখী, পদ্ম, শালুক কি আমাদের দিনের বেলা ফুটবে। তাহলে এগুলো কি আমাদের ফোটোন্যাস্টিক চলন, ঠিক আছে? আলোর উপর ডিপেন্ড করছে। এরপর কি আমাদের তাপ ব্যাপ্তি। তাপ ব্যাপ্তি মানে কি? কত তাপমাত্রা আছে, সূর্যের আলোর তাপ কতক্ষণ রয়েছে তার উপর ডিপেন্ড করছে, মানে আমাদের গরমকাল, শীতকাল এরকম ব্যাপার, ঠিক আছে? তাহলে কি বাহ্যিক তাপমাত্রা বা উষ্ণতা উদ্দীপকের তীব্রতার মাত্রা ও স্থায়িত্ব দ্বারা প্রভাবিত উদ্ভিদাঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলনকে থার্মোনাস্টিক বা তাপব্যাপ্তি বলা হয়, ঠিক আছে? আচ্ছা, যেরকম কি টিউলিপ ফুলের পাপড়ি অধিক উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় মুদে যায়। যেই আমাদের তাপমাত্রা বেশি থাকবে, উষ্ণতা বেশি থাকবে, তখন কি টিউলিপ ফুলের পাপড়ি খুলবে। কিন্তু যেই আমাদের আবার কি তাপমাত্রা কমে যাবে, তখন কি সেটা মুদে যাবে। আবার সিম গাছের পাতা কি অধিক তাপমাত্রায় মুদে যায় কিন্তু কম তাপমাত্রায় খুলে যায়, মানে পুরো উল্টো, ঠিক আছে? আচ্ছা, যদি অধিক তাপমাত্রায় খোলে তার মানে কি উষ্ণতা ফেভার করছে, আর কম তাপমাত্রায় মুদে আছে তার মানে কি উষ্ণতা যখন কমে আছে তখন কি সেটা তার জন্য ফেভারেবল নয়, ঠিক আছে? সিমের জন্য তার উল্টো। আচ্ছা, তারপর কি আছে আমাদের রসায়ন ব্যাপ্তি, এটা আমাদের নতুন। আর সিসমোনাস্টি এটা আমাদের নতুন, এই দুটো আমাদের নতুন পড়তে হচ্ছে, ঠিক আছে? কেমোনাস্টি, কেমো মানে কি রাসায়নিক পদার্থ, তার মানে কি কোনো না কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসলে তখন কি তার প্রভাবটা ঘটছে, যেটা কি কোনরূপ রাসায়নিক পদার্থের তীব্রতার মাত্রা। বাকি আমি সব সেম, আমি কি শুধু রাসায়নিক পদার্থ বলবো এখানে। তাহলে কোনরূপ রাসায়নিক পদার্থের তীব্রতার মাত্রা ও স্থায়িত্ব দ্বারা প্রভাবিত উদ্ভিদাঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলনকে কেমোনাস্টিক চলন বলে। এটা কাদের জন্য হয়? সূর্য শিশির, কলসপত্রী, ডায়োনিয়া এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের পতঙ্গভুক উদ্ভিদ, তার মানে এরা পতঙ্গ খায়। কিরকম দেখতে হয়? এটা এরকম একটা খাপ থাকে আর মাথায় এরকম একটা টোপ থাকে। কি হয়? এবার যেই এখানে একটা পোকামাকড় এসে বসলো, ওই পোকামাকড়ের পায়ে কি থাকে? তাদের প্রোটিন। সেই প্রোটিনটা কি একটা প্রকার রাসায়নিক। সেই রাসায়নিকটার সংস্পর্শ যেই এখানে হয়, ওই কেমিক্যালটা এ বুঝতে পেরে যায়, তখন কি হয়? এটা এরম ভাবে বন্ধ হয়ে গেল। তাহলে কি পোকামাকড়টা কি এর ভিতরে ট্র্যাপড হয়ে গেল। এবার এই পতঙ্গভুক উদ্ভিদ কি ওই পতঙ্গটাকে খেয়ে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আমাদের সূর্য শিশির, কলসপত্রী, ডায়োনিয়া এই পতঙ্গভুক উদ্ভিদের পাতার লোম পতঙ্গের দেহস্থ প্রোটিনের সংস্পর্শে আসলে পতঙ্গের দিকে বেঁকে যায় এবং তাকে আবদ্ধ করে, যেরকম আমি দেখালাম। এটা কি তখন বেঁকে যাবে এবং পতঙ্গটাকে খেয়ে ফেলবে, ঠিক আছে? তাহলে এইগুলোকে কি বলে? আমাদের কেমোনাস্টিক বা রসায়ন ব্যাপ্তি, ঠিক আছে? এখানে কি কেউ বৃদ্ধি পেলো? না, বৃদ্ধি চলন নয়, এটা কি রসস্ফীতি জনিত চলন। তাহলে বৃদ্ধিজ চলন কার জন্য ছিল? আমাদের ট্রপিক চলন। তাহলে কাকে বৃদ্ধিজ চলন বলবো? ট্রপিক চলন। কাকে রসস্ফীতি জনিত চলন বলবো? আমাদের ন্যাস্টিক চলন। কাকে সামগ্রিক চলন বলবো? মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, মানে অ্যাকচুয়ালি গমন হবে, তাহলে ওটা কি আমাদের ট্যাকটিক চলন। তাহলে আমি যদি বলি উদ্ভিদের গমন, তার মানে ট্যাকটিক চলন। যদি বলি উদ্ভিদের বৃদ্ধিজ চলন, তার মানে ট্রপিক চলন। যদি বলি উদ্ভিদের রসস্ফীতি জনিত চলন, তাহলে ন্যাস্টিক চলন, ঠিক আছে? আচ্ছা, এগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, সিসমোনাস্টি বা স্পর্শ, সিসমো মানে কি স্পর্শ, ঠিক আছে?
তাহলে কোনরূপ স্পর্শ, আঘাত, বায়ু প্রবাহ ইত্যাদির তীব্রতার মাত্রা স্থায়িত্ব দ্বারা বাকিটা আমাদের সেম থাকবে। তাহলে ওটা কার জন্য এক্সাম্পল? লজ্জাবতী। লজ্জাবতীকে যেই আমরা ছুঁই তাহলে কি স্পর্শ বুঝে গিয়ে কি হবে? নুয়ে পড়ে। তাহলে এটা কি এক প্রকার লজ্জাবতীর পাতা কি বড় হয়ে গেল, বৃদ্ধি পেল? না, শুধু কি ও নুয়ে গেল, মানে ওর রসস্ফীতিজনিত পরিবর্তন ঘটলো। তাহলে এটা কি রসস্ফীতিজনিত চলন। ঠিক আছে। আচ্ছা, এবার আমি তাহলে কি কি বললাম? আমার তাহলে কি কি পড়া হলো? আমাদের প্রথম হলো ট্যাকটিক। ট্যাকটিক কি ছিল? ট্যাকটিক ছিল আমাদের আবিষ্ট চলন, সামগ্রিক চলন। ঠিক আছে। সামগ্রিক চলন মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। ট্রপিক চলন কি ছিল? আমাদের আবিষ্ট চলন। ওটা কি ছিল? উদ্দীপকের গতিপথের উপর নির্ভর ছিল। এবং ওটা কি ছিল? ট্রপিক চলন হচ্ছে আমাদের বক্র চলন। আমাদের ন্যাস্টিক চলন কি? আবিষ্ট চলন, উদ্দীপকের তীব্রতার মাত্রার উপর নির্ভর করে এবং কি এটা আমাদের রসস্ফীতিজনিত চলন। ঠিক আছে। তাহলে আমি যে এই চলনগুলোর কনসেপ্ট বুঝতে পারলাম, এবার কি আমি এদের মধ্যে পার্থক্য করতে পারবো? হ্যাঁ, পারবো। তাহলে আমাদের আলোচ্য সকল প্রকার চলনের মধ্যে পার্থক্য, অর্থাৎ মেনলি এখানে কি ট্রপিক চলন, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, এদের মধ্যে পার্থক্য লিখতে দিতে পারে। অথবা স্পেসিফিক্যালি বললো ফটোট্যাকটিক, ফটোন্যাস্টিকের মধ্যে পার্থক্য বলতে সেম বলতে হবে। ফটোট্যাকটিকে কি হয়? ফটোট্যাকটিকে আমার এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। ফটোন্যাস্টিকে কি হবে? আমাদের শুধু রসস্ফীতিজনিত পরিবর্তন চলন ঘটবে। ঠিক আছে। এরকম ভাবে আমাদেরকে কি এগুলো বলতে হবে। ঠিক আছে। তাহলে এই পার্থক্যগুলো বইতে দেওয়া থাকবে, বই থেকে একবার পড়ে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার এই এক্সাম্পল গুলো আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের কোয়েশ্চেনে আসবে। তাই এই এক্সাম্পল গুলোকে আমি একটা জায়গায় ছক করে দিয়েছি যাতে আর কি সেগুলো আমাদের মনে রাখতে সুবিধা হয়। তো একবার দেখে নেবো তাও এক ঝলকে। ট্যাকটিক চালানো আমাদের কি ছিল? ক্লামাইডোমোনাস ভলভক্স, আর কেউ না। ঠিক আছে। যদি আমাদের পজিটিভ বলে তাহলে কি বলবো? ক্লামাইডোমোনাস ভলভক্স আলোর দিকে যাচ্ছে। যদি বলে নেগেটিভ তাহলে কি বলবো? বিপরীতে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, ট্রপিক চলন কি? ট্রপিক চলন ফটোট্রপিকে কে ছিল? কাণ্ড আর শাখা আমার কি আলোর দিকে যাচ্ছে তাহলে কি পজিটিভ ফটোট্রপিক। আর মূল কি আলোর বিপরীতে যাচ্ছে তাহলে কি নেগেটিভ ফটোট্রপিক। প্লাস মানে কি পজিটিভ, মাইনাস মানে কি নেগেটিভ। ঠিক আছে। জিওট্রপিক কি? জিওট্রপিক মানে কি পৃথিবীর দিকে, তাই তো? তাহলে মূল কি পৃথিবীর দিকে যাচ্ছে তাহলে কি মূল হচ্ছে আমাদের অভিকর্ষের দিকে। আর কাণ্ড কি? কাণ্ড তো উপরের দিকে যাচ্ছে, পৃথিবী তো নিচের দিকে টানছে, তাহলে কি হবে? উল্টো হয়ে যাচ্ছে। তাহলে কি অভিকর্ষের বিপরীতে। তাহলে কি হচ্ছে আমাদের? কাণ্ড হচ্ছে আমাদের নেগেটিভ জিওট্রপিক। ঠিক আছে। হাইড্রোট্রপিকের মধ্যে কি আমাদের মূল আমাদের কি জলের দিকে। মূল কি? মূল তো আমাদের নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে, আর জল তো সারফেসে থাকে। ঠিক আছে। আর বা মাটির নিচে থাকে। আর কাণ্ড আর শ্বাসমূল কি? শ্বাসমূল কি আমাদের মাটির বাইরে এরকম ভাবে উঠে উঠে দাঁড়িয়ে থাকে, তার মানে কি ওটা আমাদের কাণ্ডের মতোই তো উপরের দিকে আছে, তাহলে জলের বিপরীতে আছে, তাহলে কি ওটা আমাদের নেগেটিভ হাইড্রোট্রপিক। ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ট্রপিকের এক্সাম্পল গেল, এই হচ্ছে আমাদের ট্যাকটিকের এক্সাম্পল গেল। এবার যেটা আমাদের গুলি যায় সেটা হচ্ছে ন্যাস্টিকের এক্সাম্পল। ফটোন্যাস্টিকের মধ্যে কি? দিনের বেলা সূর্যমুখী, পদ্ম আর শালুক ফোটে। ঠিক আছে। আর সন্ধে রাত পোহালে মানে যখন আমাদের রাত হলে মানে যখন সূর্যের আলো থাকবে না তখন কি? সন্ধ্যা মালতী আর জুঁই। থার্মোনাস্টিকের মধ্যে টিউলিপ, যে গরমে ফোটে ঠান্ডায় মুদে যায়। আর সিম গাছের পাতা তার ঠিক উল্টো, গরমে মুদে যায় ঠান্ডায় খুলে যায়। কেমোনাস্টিক কারা কারা? পতঙ্গভুক উদ্ভিদ। কারা? সূর্য শিশির, কলসপতি, ডায়োনিয়া। ঠিক আছে। পাতা বন্ধ হয় কখন? যখন আমাদের ওই পোকাগুলোর গায়ে মানে পতঙ্গদের গায়ের যে প্রোটিন সেটা তাদের সংস্পর্শে আসে। সিজমোনাস্টিক মানে কি? স্পর্শের ওপর ডিপেন্ড করছে, তাহলে কি লজ্জাবতী। ঠিক আছে। যখনই স্পর্শ হয় তখন কিসে মুদে যায়। এবার আমাদের আর কিছু বাকি নেই, আমাদের কিছু এক্সট্রা পয়েন্টস আছে যে পয়েন্টস গুলো আমরা মনে রাখতে পারি টেস্ট পেপারের কিছু কোশ্চেন সলভ করার জন্য, অথবা যদি কোনো মানে কঠিন প্রশ্ন আসে তার জন্য। কি আমাদের প্রকরণ চলন। প্রকরণ চলন কার জন্য বলেছিলাম? তার এক্সাম্পলটা আমাদের খুব ইম্পর্টেন্ট। প্রকরণ চলন কার হয়? প্রকরণ চলন হয় আমাদের বনচাঁড়ালের। ঠিক আছে। বনচাঁড়ালের নাম কি? আমাদের ডেসমোডিয়াম, DESMODIUM, ডেসমোডিয়াম জাইরান্স। ঠিক আছে। তাহলে যে ডেসমোডিয়াম জাইরান্স সাইন্টিফিক নেম, তাই কি আমি আন্ডারলাইন করে লিখলাম। ঠিক আছে। ডেসমোডিয়াম জাইরান্স, আর একে কি বলা হয়? ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ। ঠিক আছে। তাহলে এই তিনটে নামে একে ডাকা হয়। তাহলে কোষের রসস্ফীতির তারতম্যের কারণে উদ্ভিদাঙ্গের পরিণত অঞ্চলে যে চলন দেখা যায় তাকে রসস্ফীতি জনিত চলন, এই সরি প্রকরণ চলন বলা হয়। ঠিক আছে। কার জন্য দেখা যায় সেটা আমাদের ইম্পর্টেন্ট। কি? বনচাঁড়াল উদ্ভিদে দেখা যায়। এর নাম কি? যেটা আমি বললাম, তিনটি পত্রকযুক্ত যৌগিক পত্র দেখা যায়। তিনটা পত্রক কেমন বলেছিলাম? একটা এরকম মূল পত্রক থাকবে, আর একটা কি থাকে? আমাদের দুটো পার্শ্ব পত্রক থাকে। ওঠানামা কে করে? আমাদের এই পার্শ্ব পত্রক গুলো এরকম উঠবে আবার নামবে, উঠবে আবার নামবে। ঠিক আছে। আপ অ্যান্ড ডাউন করতে থাকে। ঠিক আছে। সেটাই এখানে লেখা আছে। আমি আর এখানে পড়ে টাইম নষ্ট করলাম না। যদি কেউ পড়তে চাও তাহলে পজ করে পড়ে নিও। ঠিক আছে। উদ্ভিদের রসস্ফীতি কি? আমি মোরওভার বলে দিয়েছি, কেউ চাইলে পড়ে নিতে পারো, এটা পরীক্ষায় আসবে না। ঠিক আছে। হেলিওট্রপিক চলন কি? এটা টেস্ট পেপারে পেতে পারো। হেলিওট্রপিক চলন কাকে বলা হয়? ফটোট্রপিক চলনকেই বলা হয়। ফটোট্রপিক, ফটোট্রপিক মানে মূলত আমরা কাকে বলছি? টর্চের আলো? না, সূর্যের আলো। তাহলে ফটোট্রপিক চলনের প্রধান উৎস কি? আমাদের সূর্যের আলো।
তাই একে কি বলা হয়, হেলিওট্রপিক চলন। হেলিও কথার অর্থ কি, সূর্যের আলো, ঠিক আছে? তাই সাধারণভাবে একে হেলিওট্রপিক চলন বলা হয়। তাহলে হেলিওট্রপিক চলন বলতে কি বোঝায়, আমাদের ফটোট্রপিক চলন। যদি কখনো বাই চান্স বলে হেলিওট্রপিক চলনের সংজ্ঞা দাও, তাহলে কি ফটোট্রপিক চলনের সংজ্ঞা বলবো, ঠিক আছে? অভিকর্ষ বল কাকে বলে? পৃথিবী যে বল দ্বারা আমাদেরকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, ঠিক আছে? আচ্ছা, চলন প্রক্রিয়াটি গমনের উপর নির্ভর করে না, কিন্তু গমন চলনের উপর নির্ভর করে, আগেই বোঝানো হয়ে গেছে। কারণ আমি গমন করতে গেলে আমাকে হাত পা নাড়িয়ে তারপরেই তো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, বক্রচলন কি? বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের উপস্থিতিতে অথবা কাণ্ড বা শাখার অগ্রভাগ এবং মূলের অগ্রভাগ বৃদ্ধির ফলে উন্নত উদ্ভিদ থেকে যে সঞ্চালন ঘটে, মানে কি, আমি বক্রচলন করছি, যেরকম কাণ্ড শাখার অগ্রভাগ, অন্যান্য যে বেঁকে বেঁকে যে কাজগুলো হচ্ছে, বেঁকে বৃদ্ধি পাচ্ছে, সেগুলোই কি আমাদের বক্রচলন, ঠিক আছে? আচ্ছা, গমনের সংজ্ঞা যদি চাই, স্বতঃস্ফূর্তভাবে মানে নিজের থেকে, নিজের মনে হচ্ছে, কোনো উদ্দীপনা পাইনি, বাহ্যিক উদ্দীপকের প্রভাবে অথবা উদ্দীপক পেয়েছি। সমগ্র উদ্ভিদ দেহ বা উদ্ভিদের দেহাংশ বা কোষের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ঘটনাকেই কি বলা হয়, সামগ্রিক চলন বা গমন। উদ্ভিদের ক্ষেত্রে তার সামগ্রিক চলনকে আমরা কি নাম দিই, ট্যাকটিক চলন। কাদের জন্য ওটা ধরা হয়, নিম্ন শ্রেণীর উদ্ভিদ, ক্লামাইডোমোনাস, ভলভক্স। এরা কি জাতীয়, শৈবাল জাতীয়। গড়ান, কেওড়া, গেওয়া ইত্যাদি লবণাম্ব উদ্ভিদের কি দেখা যায়, শ্বাসমূল দেখা যায়। তাহলে শ্বাসমূল কি, শ্বাসমূল আমাদের, এটা মাটি, নিচের দিকে জল, ঠিক আছে, নিচের দিকে পৃথিবী কেন্দ্র টানছে, শ্বাসমূল তো উপরের দিকে আছে, তাহলে কি কেন্দ্রের নিচের দিকে টানছে, নিচের দিকেই জল, তাহলে কি নেগেটিভ জিওট্রপিক বলতে পারি আমি, বা নেগেটিভ হাইড্রোট্রপিক বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, আরেকবার আমি সাম আপ করে দিই। ট্যাকটিক চলন কি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, ঠিক আছে? ট্যাকটিক চলন, এই তিনটাই খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতেই পারে, আসবেই হয়তো। একটা হচ্ছে ট্যাকটিক, ট্যাকটিক কি আমাদের সামগ্রিক চলন। একটা হচ্ছে আমাদের ট্রপিক, ট্রপিক চলন কি আমাদের বৃদ্ধিজ চলন উদ্ভিদের। আর ডিপেন্ড করে কার উপর, উদ্দীপকের গতিপথের উপর, ঠিক আছে? আচ্ছা, আর কি আমাদের ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন কি আমাদের রসস্ফীতিজনিত চলন। আর ডিপেন্ড করে কার উপর, উদ্দীপকের তীব্রতার মাত্রা ও স্থায়িত্ব। উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, তীব্রতার মাত্রা ও স্থায়িত্বের উপর নির্ভর করে। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, এই তিনটার মধ্যে থেকে একটা এমসিকিউ আসার চান্সেস খুব বেশি আছে, এমসিকিউ অথবা শূন্যস্থান পূরণ দিতেই পারে, ঠিক আছে? তো এটুকুই ছিল এই পুরো চ্যাপ্টারের জন্য। বলেছিলাম যে এই চ্যাপ্টারটা খুব ইজি, খুবই কম মনে রাখতে হবে এখানে তুলনামূলক। তিনটে ডেফিনেশন মুখস্থ করলে বাকি ডেফিনেশনগুলো আমাদের অটোমেটিক চলে আসবে। আর টুকটাক যা ডেফিনেশন রয়েছে সেগুলো খুব বেসিক। তাছাড়া আমাদের শুধুমাত্র এক্সাম্পলগুলো পড়তে হবে। এক্সাম্পল ভালো করে মনে রাখার জন্য তোমরা ওই শেষের যে শিটটা দিয়েছি, যে শিটের মধ্যে সমস্ত এক্সাম্পলগুলো এক জায়গায় করা আছে, সেটার রেফারেন্স নিতে পারো। এভাবেই এখন ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার তাড়াতাড়ি শেষ করতে হবে, এবং সেই চ্যাপ্টার শেষ করার পর মাধ্যমিকের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে সেগুলো চেক করে দেখতে হবে যে আমি যা পড়েছি সেগুলো পড়ার পর আমি মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পারছি কিনা। সিমিলারলি এই ভিডিওটা আজ কমপ্লিট হয়ে গেছে, এই চ্যাপ্টারটা কমপ্লিট। তো তোমরা এই চ্যাপ্টারের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো গিয়ে আজ নিজে থেকে ট্রাই করবে, করে দেখবে যে সে প্রত্যেকটা কোশ্চেন তুমি করতে পারছো কি পারছো না। যদি পারো তার মানে তোমার পড়াটা কমপ্লিট হয়ে গেছে, আর যদি না পারো তার মানে কোনো না কোনো লুপ হোলস আছে যেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটা পরীক্ষার আগে কভার করতে হবে। That was everything for this session. We'll meet in another session with another chapter. Thank you for attending this class.